অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেট 6 ফালাকাটা গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, তো শূন্যস্থান পূরণ। পারদের স্ফুটনাঙ্ক কত হবে? পারদের স্ফুটনাঙ্ক হবে আর যে 357 ডিগ্রি সি। বরফের যে ঘনত্ব জলের তুলনায় কম হয়। ব্যাটারির যে পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। আর লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। বিজারণের যে অর্থ হচ্ছে ইলেকট্রন যে দান করা। এরপর আসছে সত্য মিথ্যা। পোড়া চুনে জল দিলে কলি চুনে তৈরি হয় এবং প্রচুর তাপ শোষিত হয়। বিবৃতিটি মিথ্যে হবে, কারণ পোড়া চুনে যদি জল দেওয়া হয়, পোড়া চুনে জল দিলে সেইখান থেকে আমরা প্রচুর পরিমাণের তাপ উৎপন্ন হতে দেখব এবং যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হবে। জারক ও বিজারক, জারক বা বিজারক পদার্থ মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ উভয়ের ক্ষেত্রে হতে পারে, এটা সত্য হবে। H2SO4 একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটাও সত্য হবে। পরবর্তী দেখো 4 দাগে, নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলা হয়, এটা মিথ্যে হবে। উপরিতল থেকে কেবলমাত্র যে বাষ্প পরিণত হয় ওটাকেই বাষ্পায়ন বলবো, উপরিতল থেকে, ঠিক আছে, সমগ্র তল থেকে না। তারপরে 3 দাগের, অ্যামোনিয়াম সালফেট যৌগ জলীয় দ্রবণে কী কী আয়ন উৎপন্ন করবে? তো অ্যামোনিয়াম সালফেটের সংকেত NH4 এর হোল 2 SO4, এটা যদি আয়নে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে কিন্তু অ্যামোনিয়াম যে আয়ন এবং সালফেট আয়ন উৎপন্ন করবে। তারপরে দেখো, জিঙ্ক অক্সাইড কার্বনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন করলো। এখানে জারণ বিজারণ চিহ্নিত করে জারক বিজারক পদার্থ উল্লেখ করতে বলেছে। তাহলে এই যে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিক্রিয়াটি কি হবে? কার্বন থেকে কার্বন মনোক্সাইড, এটাই আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের গ্রহণ ঘটেছে, তাই এটি জারণ হবে। এবং বিজারণ যদি দেখি, জিঙ্ক অক্সাইড অক্সিজেন ত্যাগ করেছে, জেডেনে পরিণত হয়েছে, এই ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু গ্রহণ হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে বিজারণ। তাহলে জারক পদার্থ কোনটা হবে? যার জারণ ঘটবে, যে নিজে জারিত হবে, সেটাকে বলবো আমরা বিজারক। তাই এখানে বিজারক হবে কার্বন, নিজে জারিত হচ্ছে। আর যেটা নিজে বিজারিত হচ্ছে কিন্তু অপরকে জারিত করবে, তাহলে তাকে বলবো আমরা জারক। জিঙ্ক অক্সাইড হয়ে যাবে এখানে জারক। এরপরে আসছি বরফের গলনে নীল তাপ 80 ক্যালোরি পার গ্রাম। এর অর্থটা কি? যে 80 ক্যালোরি পার গ্রামের অর্থ হচ্ছে 1 গ্রাম বরফ সম্পূর্ণরূপে গলতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। এরপর লাইফ সায়েন্সের প্রশ্নগুলো দেখে নেব, শূন্যস্থান পূরণ করো। যে কৃষি বিজ্ঞানের ড্যাশ শাখায় ফল এবং সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। আর যে কৃষি বিজ্ঞানের উদ্যানবিদ্যার শাখায়, ঠিক আছে, তো ফল এবং সবজি পদ্ধতি চাষের সম্পর্কে দেওয়া আছে। অজৈব সার হলো এক ধরনের ড্যাশ পদার্থ। অজৈব সার হচ্ছে একটি রাসায়নিক পদার্থ। চা গাছের যে ছায়া দান করে তার নাম কি? তার নাম হচ্ছে ছত্রশিশির বা ছায়াবৃত্ত বৃক্ষ বলা হয়। ডেঙ্গু রোগের জীবাণু ড্যাশ নামে পরিচিত, যে ডেঙ্গু ভাইরাস নামে পরিচিত। এরপর 2 দাগের দেখো, রাইবোজিয়াম কি? সংক্ষিপ্ত প্রশ্ন, রাইবোজিয়াম কি? রাইবোজিয়াম হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা মূলত ডাল জাতীয় উদ্ভিদের মূলের যে অর্বুদে থাকে এবং বায়ুমণ্ডলে মুক্ত নাইট্রোজেনকে উদ্ভিদের যে গ্রহণে সাহায্য করে এবং তাকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। তারপরে আসছি ফসল তোলা, মাড়া, ঝাড়াই করার জন্য কোন মেশিন ব্যবহার করা হয়? এখানে যে কম্বাইন হারভেস্টিং মেশিন ব্যবহার করা হয়। সবুজ চা বা গ্রিন টিতে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি থাকবে। মৌমাছি পালন করার জন্য কৃত্রিম উপায়ে যে জায়গা তৈরি করা হয় তার নাম কি? এপিয়ারি বলা হয়। এরপরে আসছে 3 দাগের প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। মহামারী কয় ভাগে ভাগ করা যায়? কি কি কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? মহামারী 3 ভাগে ভাগ করা যায় মূলত, যে এন্ডেমিক, তারপরে এপিডেমিক আর প্যান্ডেমিক। যে এন্ডেমিকটা নির্দিষ্ট অঞ্চলে বা জনসংখ্যার নিয়মিতভাবে রোগের উপস্থিতি, এটাকে এন্ডেমিক বলে। এপিডেমিকটা হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে সংক্ষিপ্ত সময়ের জন্য রোগের দ্রুত এবং বিস্তৃত ঘটে, সেটাকে এপিডেমিক বলে। প্যান্ডেমিকটা কি? মহামারী যা অনেক দেশ বা মহাদেশে ছড়িয়ে পড়ে, যেমন করোনা, এটা হয়ে যাবে প্যান্ডেমিক, ঠিক আছে। তারপর কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো ভিব্রিও কলেরি। জোড় কলম পদ্ধতি বর্ণনা করো, মাইনর কার্ভ কি সেটা ব্যাখ্যা করো।
ঠিক আছে। জোড় কলম যে পদ্ধতি হলো উদ্ভিদের দুটি অংশকে একত্রিত করে নতুন উদ্ভিদ তৈরি করার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় উদ্ভিদের মূল যেটাকে যে রুট স্টক বলবো, ঠিক আছে, স্টক বলবো, এবং অন্য উদ্ভিদের কাণ্ড যেটাকে সিয়ন বলবো, তো দুটোকে মিলিত করে দুটি অংশ থেকে একত্রিত করে সঠিকভাবে বন্ধন করে তাকে একসঙ্গে বৃদ্ধি পাওয়া এবং একটি উদ্ভিদ তৈরি করা, তাকে বলা হয় জোড় কলম। মাইনর কার্পের বৈশিষ্ট্য কি? বিরল প্রজাতির মাইনর কার্পগুলি তুলনামূলকভাবে কম পরিচিত এবং সীমিত অঞ্চলে পাওয়া যায়। আর যে খাবার চাহিদা, এরা প্রধানত জলজ উদ্ভিদ, শৈবাল, অন্যান্য ছোট জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে আমাদের যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।